নমস্কার বন্ধুরা, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ভুঁড়ির মহিমা। গল্পটি প্রথম থেকে শেষ অবধি শুনুন। গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজ শোনাব বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা ভুঁড়ির মহিমা। দোষের মধ্যে নকরি মামা কাঁচা লঙ্কা আর তেঁতুলের চাটনি দিয়ে ছাতু খেতেন। এবেলা ওবেলা ছাতুর মতো নাকি খাদ্য হয় না। খেতে খেতে আমাদের দিকে ছাতুর ডেলা একটু এগিয়ে দিয়ে বলতেন, কিরে খাবি একটু? খা না, খেয়ে ঢকঢক করে এক লোটা জল খেয়ে নে, দেখবি কত চাঙ্গা মনে হয় নিজেকে। ধুৎ, ছাতু আবার একটা খাদ্য নাকি? আমরা সুরুত করে কেটে পড়ার চেষ্টা করতাম। মামাও সঙ্গে সঙ্গে কপাত করে জামা টেনে ধরতেন। পালাচ্ছিস কোথা? তোদের ভালোর জন্যই বলছিলাম। ছাতু খেলে গায়ে গতরে বল বাড়ে, জানিস? বিহারিরা ছাতু খায় বলেই না ওদের গায়ে অত জোর, অত খাটাখাটনি করতে পারে ওরা। আর বাঙালির ছেলে মেয়েদের দেখো, ফুঁ দিলেই যেন উল্টে পড়ে। বললাম, তুমি খাচ্ছ খাও না মামা, ছাতু আমার একদম ভালো লাগে না। বটে, ঠিক আছে, যা পালা তাহলে। পালিয়েই বাঁচতাম। এসব হলো বছর দুয়েক আগের ঘটনা। নকরি মামাকে ছাতুর নেশাতেই পেয়ে বসল। যত দিন যায় মামার ছাতু খাওয়াও বেড়ে যায়। ছাতু খাওয়া যত বাড়ে তত তার ভুঁড়িও বাড়তে শুরু করে। ছাতুর সঙ্গে ভুঁড়ির যে এমন নিবিড় সম্পর্ক কে জানত। দেখতে দেখতে জ্বালার মতো একটা মস্ত ভুঁড়ি হয়ে গেল মামার। এদিকে আবার হাত পাগুলো আগের মতোই সরু সরু। এমনিতে অবশ্য মামা হাইটে একটু বেঁটে খাটো মানুষ, কিন্তু ভুঁড়ি হয়ে যাওয়ায় চওড়ায় লম্বায় প্রায় একাকার হয়ে উঠলেন। তা হোক, ছাতুর লোভ কি অত সহজে ছাড়া যায়? নকরি মামাও তেমনি ভুঁড়ি হয়েছে তো কি, ডোন্ট কেয়ার ভাব দেখাতে শুরু করলেন। ভাবখানা এরকম যেন ভুঁড়ি যাদের নেই তাদের আছেটা কি শুনি। পৃথিবীর যত বীর বিক্রম পালোয়ান সবারই নাকি ऐसा ऐसा ভুঁড়ি আছে। শোন, তাহলে তোদের সেই মোক্ষম কথাটাই বলি, ভুঁড়ি নেই যার, পোড়া কপাল তার। আমরা মনে মনে বলতাম, পাগল ছাড়া কি আর। কিন্তু নকরি মামার মুখের ওপর তো সব বলা যায় না, তাই চুপ করে থাকতাম। অবশেষে দেখতে দেখতে মামার ভুঁড়িটা যখন ময়দার বস্তার মতো বোম্বাস্টিক হয়ে উঠল, তখন মামা হাড়ে হাড়ে টের পেতে লাগলেন ভুঁড়ির কি মহিমা। অবশ্য মামাও তেমনি মচকাবেন তবু ভাঙবেন না। তাই ভুঁড়ি নিয়ে যত হাঁসফাঁসি বাড়ুক, মামার মুখে কখনো ভুঁড়ির নিন্দা থাকতো না। নিন্দে তো নয়ই, ভুঁড়ির উপকারিতা আর বৈশিষ্ট্য নিয়ে নানা রকম গল্প ফেঁদে বসতেন আমাদের কাছে। বলতেন, ভুঁড়ি যদি হতে হয় তাহলে আমার মতোই হওয়া উচিত। ওদিকে মহামায়া ভাণ্ডারের গোবরবাবুর ভুঁড়িটা একটু লক্ষ্য কর, দেখবি বাঁ দিকে একটু টাল খেয়ে গেছে। আবার প্রাণ গোবিন্দবাবুর ভুঁড়িটাও একটা ভুঁড়ি নাকি, মনে হয় যেন 50 নম্বরই একটা ফুটবল। অথচ আমার ভুঁড়িটা দেখ, মোগলাই পরোটার মতো ঘি চপচপে নরম, তাই না? আমরা হাত বুলিয়ে দেখতাম, মখমলের মতো নরম নরম। তাছাড়া আয়তনে এত বড় যে দু হাতে জড়িয়ে ধরে বের পাওয়ারও উপায় নেই। কিরে, ভালো না? খারাপ বলার উপায় আছে নাকি যে খারাপ বলবো? মামাকে খুশি করার জন্য বলতেই হয় দারুণ। বলতাম বটে, তবে এটাও বুঝতাম
মামা মুখে যতই ভুঁড়ি নিয়ে গর্ব করুন না কেন, ভুঁড়িটা যে ওকে কিছুটা বেকায়দায় ফেলেছে তাতেও সন্দেহ নেই। একদিন তো মিনমিন করে বলেই ফেললাম, এরকম একটা ভুঁড়ি নিয়ে তোমার চলাফেরা করতে কষ্ট হয় না মামা? কষ্ট? মামা হো হো করে একটু হেসে নিলেন। কষ্ট হয় না? দূর, কষ্ট কি রে বোকা, ভুঁড়ি না থাকলে মানুষ কখনো ধীর স্থির হতে পারে নাকি? তোরা এই যে চরকির মতো বন বন করে ঘুরিস, ডিগবাজি খাস, এটা কি ভালো নাকি? আমরা আর জবাব খুঁজে পেতাম না, চুপ করেই তাকিয়ে থাকতাম। মামা তখন সুযোগ বুঝে তাঁর ভুঁড়ির মহিমা বোঝাবার চেষ্টা করতেন। ভুঁড়িওয়ালা মানুষ মানেই সমাজে তার একটা বিশেষ মর্যাদা থাকে, ছোট বড় সবাই তাকে সমীহ করে, বুঝলি? আর ল্যাকপ্যাকে লোককে কেউই পাত্তা দিতে চায় না, তাই না? কথাটা যে খুব একটা মিথ্যে তাও নয়, আমরা চুপ করেই থাকি। মামা বললেন, জানিস এখন আমার ভুঁড়িটার ওজন কত? কত? তোরা তো আবার অঙ্কে কাঁচা, তাও বলছি শোন। আগে যখন আমার ভুঁড়ির নামগন্ধও ছিল না, তখন ওজন ছিল, মানে ভুঁড়িহীন আমার দেহটার ওজন ছিল 36 কেজি। আর এখন ভুঁড়ির কল্যাণে আমার ওজন দাঁড়িয়েছে 102 কেজি। অর্থাৎ কি না 102 কেজি মাইনাস 36 কেজি কর, তাহলে ভুঁড়ির ওজন পেয়ে যাবি। অঙ্কের ব্যাপার এলেই আমরা বরাবর গুটিয়ে যেতাম, তবু মনে মনে হিসেব কষতে শুরু করলাম। মামা বললেন, বুঝেছি, অঙ্কে তোরা সব লাড্ডু পাওয়া ছেলে, হিসেবটা আমিই করে দিচ্ছি। 102 মাইনাস 36 ইজিক্যাল টু 66। আমার ভুঁড়ির ওজন এখন 66 কেজি, বুঝলে কিছু? 66 কেজি? আমাদের চোখ দুটো যেন কপালে উঠে নাচতে থাকে। অবাক হওয়ার কিছু নেই, ভুঁড়ির ওয়ার্ল্ড রেকর্ড এখনও রয়েছে চীনাদের হাতে, ওটা বিট করার কথা ভাবাই যায় না। ওয়ার্ল্ড রেকর্ড মানে কত? শুনলে চমকে যাবি, 256। সে তুলনায় আমারটা তো নস্যি, তাই না? কি যে বলবো ভেবে পাই না। ভয়ে ভয়ে বললাম, তুমিও কি ওয়ার্ল্ড রেকর্ড করার কথা ভাবছো নাকি গো মামা? মামা হাসলেন, ভাবখানা এরকম যেন কেবল ছাতু খেয়েই যদি ওয়ার্ল্ড রেকর্ড করা যেত তাহলে ইন্ডিয়া থেকে অনেক আগেই রেকর্ড হয়ে যেত। কেবল ছাতু খেয়েই ওসব হয় না রে, সঙ্গে সঙ্গে যদি চুপচুপে করে ঘি খাওয়া যেত তাহলেও এক কথা ছিল। এমন সময় মুখ দিয়ে বেফাঁসি বেরিয়ে এলো, কিছু যদি মনে না করো মামা, একটা কথা বলবো? মামা কুতকুতে চোখে তাকালেন। কি কথা? বল না বল। বলেই ফেললাম, এরপরেও যদি ভুঁড়িটাকে আরও বাড়াও তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। বিপদ? কি বিপদ? হয়তো একদিন আমরা দেখব ফটাস করে তোমার ভুঁড়িটা ফেটে গেছে। মামা হো হো করে হেসে উঠলেন, তারপর হাসতে হাসতেই বললেন, ফাটলেই হলো, এত সোজা নাকি? আমি যে নিয়মিত ভুঁড়ি সাধনা করি তা জানিস? সকাল বিকাল এই ভুঁড়িকে কত যত্ন আত্তি করতে হয় সেটা তোরা বুঝবি কি রে? ভুঁড়ি সাধনা? সেটা আবার কি জিনিস মামা? বাবা, সব জিনিস কি এত অল্প বয়সে বোঝা যায়? আগে আমার মতো ভুঁড়ি তৈরি কর, তবে না বুঝবি। আমরা কেমন মিয়ে গেলাম, ভুঁড়ি সাধনা ব্যাপারটা যে কি কে জানে। তবে লক্ষ্য করতাম সকালে বিকেলে মামা যেন কোথাও কোথাও উধাও হয়ে যেতেন। তবে কি ওই সময়টাতেই মামা সবার চোখের আড়ালে গিয়ে সাধনা টাধনা করেন নাকি? ভুঁড়ি সাধনা কথাটা মাথার মধ্যেই ঘুরতে লাগলো। যেভাবেই হোক ব্যাপারটা না জানা পর্যন্ত যেন পেটের ভাত হজমই হবে না। এইভাবে দিন কয়েক কেটে গেল। একদিন সকালবেলা দাঁত মেজে মুখ ধুয়ে পড়ার ঘরে পড়তে বসেছি, হঠাৎ দেখি শর্টস আর কেডস পরা নকরি মামা হনহন করে বাড়ির দিকে এগোচ্ছেন। সারা গা ঘামে ভেজা, যেন পুকুরে গিয়ে ডুব দিয়ে এইমাত্র উঠে এসেছেন। অবাক না হয়ে পারি না,
জীবনে কখনো মামাকে এত সকালে উঠতে দেখি না। তবে আজ উনি কোথায় গিয়েছিলেন? তাছাড়া খালি গা, কারো বাড়িতে যদি যাবেন তাহলে খালি গায়ে কেন? আমি এগিয়ে গেলাম। কোথায় গিয়েছিলে মামা? মামা বাঁকা চোখে একটু তাকালেন। কোথায় আবার, মর্নিং ওয়াক করে এলাম। ভোর 4টেই বেরিয়েছিলাম। ভোরের বাতাসে বেড়ালে আয়ু বৃদ্ধি হয়। তাহলে কাল থেকে আমাকেও নিয়ে চলো না মামা, আমিও তোমার সঙ্গে মর্নিং ওয়াক করব। তা করতে চাস করবি, তবে বুঝলি, মর্নিং ওয়াক করতে বেরিয়ে সারা রাস্তা যে বকর বকর করবি সেটা হবে না, কিন্তু একেবারে স্পিকটি নট হয়ে হাঁটতে হবে। ঠিক আছে, তাই করব। আসলে আমার উদ্দেশ্য হলো মর্নিং ওয়াকের নাম করে মামা কোথায় যায় সেটাই দেখতে হবে। বললাম, তাহলে কাল ভোর 4টের সময় উঠে আমি তৈরি থাকবো মামা, একসঙ্গেই বেরোবো। মামা হাসলেন। ওঠ তো আগে, তারপর দেখা যাবে। কপাল ভালো, পরদিন সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। সেই দিনই সন্ধে নাগাদ ভুঁড়ি সাধনার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। তখন সবে সন্ধে হয়েছে, কি একটা কাজে যেন ছাদে উঠে এসেছিলাম। চিলে কোঠার দিকে চোখ পড়ার কথা নয়, ও ঘরে 12 মাসই তালাচাবি লাগানো থাকে। বাইরের কোনো লোকজন এলে তবেই ও ঘরটা খুলে বিছানা টিছানা পাতা হয়। কিন্তু সেদিন কেমন যেন একটু সন্দেহ হলো। ঘরের ভিতর থেকে মোষের মতো ভোঁস ভোঁস করে একটা শব্দ আসছে। কিসের শব্দ রে বাবা? আমি থমকে দাঁড়ালাম। তারপর একটু একটু করে ঘরের দরজার দিকে এগুলাম। দরজার তালা খোলা, ভেতরে কেউ যেন ঢুকেছে। মামা নয় তো? কিন্তু ঘরের ভেতর তখন বেশ অন্ধকার। এই অন্ধকারে ওখানে মামা কি করবেন? কৌতূহল আর দমিয়ে রাখা যায় না। দরজার ফাঁকে এসে চোখ রাখলাম। আর যে জিনিস দেখলাম তা বলে বোঝানো যায় না। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। দেখি নকরি মামাই মেঝেতে চিত হয়ে শুয়ে হাত পা গুটিয়ে কেমন একটা ভঙ্গি করে পড়ে আছেন। পরনে একটা ল্যাঙ্গুটি ছাড়া কিচ্ছু নেই। ভুঁড়ি পেঁচিয়ে শক্ত করে একটা কাপড়ের ফেটটি বাঁধা। মাঝে মাঝে পা দুটো ভাঁজ করে এনে ভুঁড়ির ওপর চাপ দেওয়ার চেষ্টা করছেন, আর সেই সঙ্গে মোষের মতো সেই শব্দ। ইস, ঘামে একেবারে জবজবে হয়ে গেছেন মামা, মেঝেটা জলে সপসপে। এটাই কি মামার ভুঁড়ি সাধনা নাকি? তবু ভালো, আমরা ভেবেছিলাম কি না কি। হাঁ করে তাকিয়েই থাকি মামার দিকে। ভুঁড়িওয়ালা মানুষের যে কি কষ্ট হাড়ে হাড়ে যেন টের পেতে থাকি। হঠাৎ দেখি মামার চিত হওয়া দেহটা কাত হওয়ার চেষ্টা করছে। কিন্তু এত বড় ভুঁড়ি নাড়ানো কি সোজা কথা নাকি? অনেক কায়দা কসরত করে শেষ পর্যন্ত একটু কাত হলেন। তারপর বিকট একটা শব্দ করে একেবারে উপুড়। ভুঁড়িটা এবার ব্যাঙের পেটের মতো অদ্ভুত হয়ে রইল। খানিকক্ষণ ওই অবস্থায় পড়ে থেকে মামা যেন দম নিচ্ছিলেন। তারপর আবার হাত পা নড়তে দেখা গেল, কিন্তু বেশিক্ষণ নয়। মামা আবার গোঁত্তা খেয়ে চিত হলেন। আর মামার এ সময় কেমন যেন একটু সন্দেহ হলো। কে রে ওখানে? ভাবলাম পালিয়ে যাই, কিন্তু সেটা কি উচিত হবে? বললাম, আমি মামা। তা ওখানে কি করছিস? নিচ থেকে একটা আলো নিয়ে আয় তো। এ ঘরের বাল্বটা সেই কবে থেকে ফিউজ হয়ে আছে, কেউ আর পাল্টাবার নামই করে না। নিচে নেমে গিয়ে আলো নিয়ে আসতে যেটুকু সময়, মামাও ততক্ষণে কাপড় জামা পরে একদম ফিট। বোঝারই উপায় নেই লেঙ্গুটি পরে মামা এতক্ষণ ভুঁড়ি সাধনা করছিলেন। কি ব্যাপার বল, ছাতে উঠে কি করছিলি? আর কিছু না মামা, এমনি একটু উঠেছিলাম। বুঝেছি, আমার ভুঁড়ি সাধনা দেখতে এসেছিলি তাই না? সাধনা দেখে কি করবি, ভুঁড়িটাই দেখ। এরকম ভুঁড়ি দেখেছিস কখনো? তোদের গোবরবাবুর ভুঁড়িটার দিকে তো তাকানোই যায় না। আর প্রাণ গোবিন্দবাবুর ভুঁড়িটা একটু পদের হলেও ও ধরনের ভুঁড়ির কি কি ডিফেক্ট তা বোঝাতে শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম,
ওরা ভুঁড়ি সাধনা করে না মামা? মামা আমার দিকে একটু চোরা চোখে তাকালেন, বললেন, কে জানে, করে হয়তো। তবে বুঝলি, ভুঁড়ি হওয়ার সঙ্গে সঙ্গেই যদি সাধনা করা যায় তাহলে হাতে হাতেই ফল পাওয়া যায়। আমার একটু দেরি হয়ে গেছে ঠিকই, তবে বুঝলি, আমি তো আর ফলের আশায় কাজ করি না, কাজটাই হলো আসল কথা। ফল কি হবে না হবে সেটা নিয়ে ভেবে কোনো লাভ আছে বল? প্রশ্ন করলাম। তুমি আর আজকাল ছাতু খাও না মামা? ছাতু? ছাতু খাবো না বলিস কি রে? আর কদিনই বা বাঁচবো বল, খেয়ে তো নেই। কাঁচা লঙ্কা আর তেঁতুল জল দিয়ে ছাতু মাখা কখনো ছাড়া যায়? এ কথার পর আর কিছু বলার থাকে না। আমি মামার তেল কুচকুচে ভুঁড়িটার দিকে তাকিয়ে থাকলাম। মনে মনে বললাম, ভুঁড়ির সাধনায় তুমি জয়লাভ করো মামা, তোমার এই কষ্ট আর আমরা সহ্য করতে পারি না। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।